জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের খালেদা জিয়ার কবর জিয়ারত, দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের শ্রদ্ধা, মসজিদে মসজিদে দোয়া। কুমিল্লা ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল। টাঙ্গাইল ১-এ যাচাইয়ে বাদ পড়লেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। সারা দেশে চলছে বাছাই। টার্গেট কিলিংয়ের হুমকিতে শতাধিক ব্যক্তি। ৩ ধাপে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। সমন্বিত উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের। হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন, ৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। ১৫ জানুয়ারি পর্যন্ত তীব্র শীতের আভাস। ঘন কুয়াশায় শাহজালালের ৯টি বিমানকে ডাইভার্ট। বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল। থাকছে ৩৫০ স্টল প্যাভিলিয়ন। পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতে বৈশ্বিক শর্ত মানার তাগিদ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি। এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খানবিন এবং আমি উজ্জ্বল হাফিজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল 10:30টায় পরিবারের সদস্যদের নিয়ে সমাধিস্থলে আসেন তারা। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। এর আগে সকাল থেকে এই শীত উপেক্ষা করে সমাধিস্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শোক, শ্রদ্ধা, দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে পরিবারের সদস্যরা। বেলা 10:30টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ স্বজনরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মোনাজাত করেন তারা। এর আগে সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলের শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করে প্রিয় নেত্রীকে। কুয়াশাচ্ছন্ন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপোষহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের এই মুহূর্তের অন্যতম দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আজকে আমরা তার কবর জিয়ারতের জন্য আমরা এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জুমার নামাজ শেষে দোয়া করা হয়। বাদ আসর অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আরিফ রহমান, তার কাছে জানবো বিস্তারিত। আরিফ, একটু জানতে চাই, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদেই তো দোয়া করা হয়েছে, বিকেলের মিলাদ এবং দোয়া নিয়ে বিস্তারিত জানাবেন। মিম, আমরা এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছি। নয়াপল্টন যেই কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে বিএনপির পার্টি অফিসের ঠিক পাশে, সেখানে আমরা দেখেছি জুমার নামাজের পরই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা এখানে নামাজ পড়তে এসেছেন তারা যেমনি দোয়া মাহফিলে অংশ নিয়েছেন, তেমনি এই স্থানীয় যারা মুসল্লি রয়েছে তারাও কিন্তু মাহফিলে অংশ নিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রীয় শোকের আজকে 3য় দিন। এছাড়া বিএনপির পক্ষ থেকে 7 দিনের যেই শোক ঘোষণা করা হয়েছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যাতে জুমার নামাজের পর প্রত্যেকটি কেন্দ্রীয় কার্যালয়, দলীয় কার্যালয় এবং স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তেমনটি যেমন রয়েছে তেমনি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হচ্ছে দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় যেই দোয়া মাহফিলের আয়োজন করতে। এছাড়া মসজিদগুলো বিশেষ করে ইমামদের বলে দেওয়া হয়েছে যাতে জুমার নামাজের পরে তারা দোয়া মাহফিলে অংশ নেয়। তেমনি আমরা দেখছিলাম শুধু এই নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয় নাই, এর আশপাশে যেই রাজধানীর অন্যান্য মসজিদগুলো রয়েছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন মসজিদের শহর ঢাকাকে বলা হয়, এর জন্য অধিকাংশ ঢাকা শহরের মসজিদেই দুপুরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন 3বারের প্রধানমন্ত্রী যাতে বেহেশত নসিব হয়, এই
বিষয়টি তুলে ধরেছেন, তেমনি তার নেতৃত্বের গুণাবলী এবং সামনের বাংলাদেশ নিয়েও কথা বলছেন, যাতে বাংলাদেশকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, এমন কথাবার্তাও দোয়া মাহফিলে কিন্তু আমরা শুনতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত দলীয় কার্যালয়ের যে সামনে সেখানে কিন্তু দোয়া মাহফিল চলছে। আমরা কথা বলছিলাম নেতাগুলোর সাথে, তারা বলছেন যে সকাল থেকেই কোরআন তেলাওয়াত সহ বিভিন্নভাবে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তাদের যে বিএনপির নেত্রী রয়েছেন, আপসের নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বেহেশত নসিব করেন সেজন্য দোয়া মাহফিল করেছেন। এবং সবাইকে আমরা দেখেছি যে প্রতিজ্ঞা করতে, যাতে খালেদা জিয়ার মতো আপসহীন হতে পারেন এবং যে কোনো মূল্যের বিনিময়ে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পেছনে তারা দেন, শ্রম দেন এবং দলের প্রতি একাগ্রতা, নিষ্ঠা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের পাশে থেকে তারা কাজ করবেন, এমনটাও তারা প্রত্যয় জানিয়েছেন এই দোয়া মাহফিল থেকে। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। কুমিল্লা 1, 2 ও 3 সংসদীয় আসনের 31 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। আলোচনাতে কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, একটু জানাবেন এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বাতিল হয়েছে? ম্যাম, এখন পর্যন্ত কুমিল্লার 3টি আসন থেকে, বিশেষ করে কুমিল্লা 1, 2, 3 এই 3 আসনের যারা প্রার্থী ছিলেন তাদের মনোনয়নপত্র বাছাই শেষে 31 প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে 11 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই আসলে বেশি। দলীয় প্রার্থী রয়েছেন, তবে দলীয় প্রার্থীর মধ্যে কুমিল্লা 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল, তিনি তার যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেখানে তিনি তার যে তথ্যগুলো তিনি দিয়েছিলেন সেখানে তথ্যের ঘাটতি ছিল। একই সঙ্গে তিনি যে ক্রমানুসারে যে তথ্যগুলো দিয়েছিলেন সেখানেও আসলে তিনি ক্রমানুসারে দিতে পারেননি, যার কারণে নানান অসঙ্গতি থাকার কারণে মূলত তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 2 আসনে গণ অধিকার পরিষদের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর কুমিল্লা 1 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে সর্বমোট 5 জনের। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 3 জন আর দলীয় প্রার্থী রয়েছেন 2 জন। একই সঙ্গে 2 আসনের প্রার্থীদের মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে মোট হচ্ছে 9 জন প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে 3 আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে 2 জনের, আর এখানে মনোনয়নপত্র বৈধ হয়েছে 5 জনের। তো এই নিয়ে মূলত হচ্ছে যে এছাড়াও যে 11 জন ছাড়াও আসলে যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে 31 জন প্রার্থীর, তাদের মধ্যে 20 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। তাদের মধ্যে কুমিল্লা 1 আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 2 আসনে বিএনপির প্রার্থী রয়েছেন কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। একই সঙ্গে কুমিল্লা 3-এর শাহ মোহাম্মদ কায়কোবাদ, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম শুরু হবে কুমিল্লা 4, 5 এবং 6 আসনের। কুমিল্লা 4 আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তিনি কুমিল্লা 4 আসনের এনসিপির মনোনীত প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি উপস্থিত থাকবেন বলে আমরা শুনতে পারছি। তবে এই কিছুক্ষণ পরে 4 আসনের মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে কুমিল্লা 5-এর প্রার্থী রয়েছেন, তবে এখানে হেভিওয়েট প্রার্থী না থাকলেও কিন্তু এখানে জামায়াত ইসলামী এবং বিএনপির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একই সঙ্গে কুমিল্লা 6 আসনে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং মনিরুল হক চৌধুরী। এখানে বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা, 2 জন উপদেষ্টার মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং একজন মনোনীত প্রার্থী রয়েছেন। বিএনপির একই সঙ্গে জামাতের প্রার্থী রয়েছেন, তাদের মনোনয়নপত্র বাছাই হবে। তবে আমরা এই যে বাছাই কার্যক্রম শেষে বিস্তারিত জানাতে পারবো। তো ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। এবারে জানাবো সারা দেশের মনোনয়ন যাচাই বাছাইয়ের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের, দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কিনা, তবে থাকছে আপিলের সুযোগ। বিস্তারিত প্রতিবেদনে।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হতে বাকি আর মাত্র দুদিন, তাই রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলোতে ছুটির দিনেও ব্যাপক ব্যস্ততা। কুমিল্লা 1, 2 ও 3 সংসদীয় আসনের 31 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। বাছাইয়ে বিভিন্ন অসঙ্গতি, স্বাক্ষরবিহীন মনোনয়নপত্র জমা এবং 1% ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারা সহ নানা অভিযোগে বাতিল করা হয় এসব মনোনয়ন। চট্টগ্রাম 1 আসনের 10 জনের মনোনয়নপত্র যাচাই শেষে 7 জনের মনোনয়ন বৈধ এবং 3 জনের বাতিল করা হয়। চট্টগ্রাম 2, ফটিকছড়িতে 9 জনের বিপরীতে 3টি মনোনয়ন বৈধ এবং 3টি বাতিল ও 3 জনের তথ্যে অসঙ্গতি পাওয়ায় সময় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে 5 জন প্রার্থীর বিপরীতে 2 জনের বৈধ ও 2 জনের মনোনয়ন বাতিল করা হয়। সকাল থেকে যাচাইয়ে ময়মনসিংহ 1 এবং 2 আসনে 3 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ময়মনসিংহ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বিদ্যমান। মনোনয়ন বাতিল হওয়াদের থাকছে আপিলের সুযোগ। এদিকে সকাল থেকে বরিশাল 4, 5 ও 6 এই 3টি সংসদীয় আসনের 21 জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়েছে, যার মধ্যে 17 প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে 3 জনের মনোনয়ন। এছাড়া বরিশাল সদর 5 আসনের বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়াও ফরিদপুর 3 সদর আসনে 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, বাতিল করা হয় 1 জনের মনোনয়ন। টাঙ্গাইলে মনোনয়নপত্র জমা দিয়েছেন 65 প্রার্থী। সকাল থেকে চলমান যাচাই বাছাইয়ে টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রত্যয় দাস, এখন। দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকলেও জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজধানীতে শীতের তীব্রতা বাড়তে থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। এছাড়াও চলতি মাসে রাজধানীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপটে দিশেহারা নগরবাসী, ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। আরো জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। ঘন কুয়াশার আড়ালে মাঝে মধ্যে সূর্যের উকিঝুঁকি। সূর্যের প্রখর রশ্মিকে যেন চোখ রাঙাতে দিচ্ছে না এই কুয়াশা। গেল কয়েকদিনের তুলনায় রাজধানীতে শীত কিছুটা কম থাকলেও ভোর থেকেই বাড়ে কুয়াশার ঘনত্ব। সেই সাথে বইছে হিমেল হাওয়া, অনুভূত হয়েছে কনকনে ঠান্ডা। রাজধানীর হাতিরঝিল, 7 রাস্তা, আগারগাঁও, জিয়া উদ্যান সহ গোটা রাজধানী ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। প্রচণ্ড ঠান্ডায় জবুথুবু অবস্থা নগরবাসীর। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক সহ বয়স্ক ও শিশুরা। শীতের তীব্রতা বাড়ায় দেখা দিয়েছে ঠান্ডা ও বাতজনিত সমস্যা এবং হাঁপানির প্রবণতা। প্রচণ্ড ঠান্ডায় নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপাকে পড়লেও অন্যদিকে শীত উপভোগ করতে রাজধানীর বিভিন্ন স্থানে চোখে পড়ে বিপুল মানুষের সমাগম। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকেই। তারা বলছেন শীত মানে তাদের কাছে অন্যরকম ভালো লাগা। আজকে একটু কম, মাঝে 2-3 দিন তো অনেক বেশি পড়ছিল। একদিন দেখা যাচ্ছে কুয়াশায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো মনে হচ্ছিল, তো যাতায়াতে যথেষ্ট কষ্ট অনুভব হয়েছে আর কি। বাচ্চারা বেশ এনজয় করতেছে। ওরা আসলে এইভাবে কখনো উপলব্ধি করতে পারে না, এনজয় করতে পারে না। একটু ছুটির দিনে ঘুরে একটু মজা পাচ্ছে আর কি ওরা। এদিকে আবহাওয়া বিভাগ বলছে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত রাজধানীতে শীতের তীব্রতা বাড়তে থাকবে। সেই সাথে থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। আগামী কয়েকদিনে আবার শীতের অনুভূতি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই রকম যে শৈত্যপ্রবাহ এবং 4-5-এ নেমে আসে উত্তরবঙ্গে সেরকম সম্ভাবনা নাই আপাতত। তবে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার জানুয়ারি মাসে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক জায়গায় তাপমাত্রা বেড়েছে, তো আগামীকালকেও রাতের তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনে যা আরও তীব্র হতে পারে বলেও জানানো হয়। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।
সারা দেশেই বেড়েছে শীতের দাপট। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় সকালে পাটুরিয়া, দৌলতদিয়া ও শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। পাটুরিয়া, দৌলতদিয়া রুটে মাঝ নদীতে আটকা পড়ে 2টি ফেরি। বিভিন্ন জেলার তথ্য নিয়ে থাকছে প্রতিবেদন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শুক্রবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দেশের বেশিরভাগ জেলায় দেখা মেলেনি সূর্যের। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এত ঠান্ডা লাগতেছে, যা গাড়ি চালাতে আমার সন্ধ্যার পর চালাতে গেলেই বলে আমার খুব ভয় করছে। শীতে আমরা আড়ষ্ট হয়ে যাচ্ছি। শীতের মধ্যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুষ্টিয়ায় সকাল থেকেই জেলার ওপর দিয়ে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলাতেও সড়ক মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ছুটির দিন হওয়ায় জরুরি কাজ ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ। সেরকম ভাড়া হতে হচ্ছে না শীতের কারণে, ঠিক আছে। ওই ধরেন গাড়ি ভাড়া দিয়ে 200-100 এমন থাকছে বাড়ি। কুষ্টিয়ায় অতিরিক্ত শীত পড়ছে, আমরা কাজে আসছে, দৈনিক কাজ পাইনি। টানা কয়েকদিন কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর আবারও জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ ও কৃষক। শুক্রবার সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 12.1 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডা আমার এই বয়সে আমি পাইছি না। আর কাজ কাম তো আমরা লেগে যে কষ্টদায়ক। ঠান্ডা খুব বেশি, ঠান্ডা যতলা করতে পারি তাই হইলি কতটা লাগাইছি শরীরের ভেতর ঠান্ডায় আমার শরীরটা। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শীতজনিত রোগে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 150 থেকে 200 রোগী। নাজমুস সাকিব সামি, এখন। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9টি ফ্লাইট বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। সকালে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 9টি ফ্লাইটের 4টিকে চট্টগ্রাম বিমানবন্দরে, 4টিকে কলকাতা বিমানবন্দরে ও 1টি ফ্লাইটকে ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এসব ফ্লাইটের পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। সেখানে বক্তব্য রাখছেন সংগঠনের সদস্য সচিব। চলে যাচ্ছে সেখানে। পিছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পিছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল কি আপনাদের কাছে জানতে চাই। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে ক্ষমতায় ছিল কে? কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিছি না? আপনি 30 কার্য দিবস পরে ক্ষমতা ছাইড়া দেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত এই সরকার পাহারা দিব। এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব। আপনার ক্ষমতায় থাকবার দরকার নাই। ক্ষমতায় থাইকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেয়া লাগে তাইলে সেই ক্ষমতায় আপনার থাকবার দরকার নাই। আমরা এইখানে যারা জনগণ আছি কেউ আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি হবে এবং হইতে হবে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়া প্রয়োজন সেইটা উপলব্ধি করতে পারতেছে না। এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যেই কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন, যে কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল এই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ
একটা কলা গাছও দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এইরকমেরই একটা ব্যাপার। কিন্তু এরপরও কি আমরা এই নির্বাচনে দাঁড়াইছি? ওসমান হাদি কি বলছে যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করবার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব, যাতে তারা ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগলপারা না হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে যাতে ধর্ণা দিতে হয়, আমরা সেই আন্দোলনে নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ, সরাসরি ছিলাম সেখানে। নতুন বছরের শীতে নামে যে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সারা দেশের মতো চট্টগ্রামেও সেই হাওয়া দোলা দিচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময়ের সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশের নতুন ভোট নিয়ে আগ্রহ আর প্রত্যাশার কমতি নেই। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, স্বপ্ন কিংবা নারীর ক্ষমতায়ন নিয়ে যে শহরের নারীদের অনেক আক্ষেপের গল্প, সেই নারীরা চান তাদের সুযোগ আর অধিকারের বাস্তবায়ন। আরো জানাচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় 32 লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন। নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সেটা দেশেও কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন পড়তে না হয়, আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা, মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। অস্ত্রের ছড়াছড়ির সাথে গুজব আর মব ভায়োলেন্স, টার্গেট কিলিংয়ের হুমকি তো আছেই। এরই মধ্যে নিরাপত্তা বিবেচনায় 43 জনের জীবনের ঝুঁকির তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা ও সাংবাদিকদের নামও রয়েছে। কি করছে আইন শৃঙ্খলা বাহিনী? নিরাপত্তা ঘাটতি বা কিভাবে পূরণ হবে? জয়নাল আবেদিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এভাবেই জীবনের নিরাপত্তার সংখ্যা জানিয়েছিলেন ওসমান হাদি। চেয়েছিলেন রাজপথের মৃত্যু, হয়েছেও তাই। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার পর তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে।
অথচ এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুটি পত্রিকার অফিস। সেখানেও দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। কেন? এবার আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় এক যুবককে। এখানেও চুপ আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য পরে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। এ তো গেল ঘটে যাওয়া ঘটনার কথা। এখনো টার্গেট কিলিং এর হুমকিতে রয়েছে শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে 43 জনকে উচ্চ ঝুঁকিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের দেয়া হচ্ছে গানম্যান। যেখানে গানসহ দাঁড়িয়ে এসব ঘটনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে কতটুকু নিরাপত্তা দিতে পারবে গানম্যানরা? প্রশ্ন ছিল জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে। ব্যক্তিগতভাবে কাউকে গানম্যান দিয়ে নিরাপত্তা না দিয়ে গোটা দেশকে কিভাবে নিরাপদ করা যায়, নির্বাচনের কিভাবে একটা নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, সরকারকে সেই পথে হাঁটতে হবে। যদিও ডিএমপি বলছে 3 ধাপে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করেছে তারা। মাঠে থাকবে গোয়েন্দা বাহিনী। প্রথমত নির্বাচন পূর্ববর্তী, দ্বিতীয়ত নির্বাচনের দিন এবং তৃতীয়ত নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে সার্বিকভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে এই সংকট, বলছে বিশ্লেষকরা। আমরা চাই যে ঘটনা ঘটার পরে যেহেতু আমাদের এখানে আয়োজনগুলো শুরু হয়, সেই আয়োজনগুলো যাতে খুব দ্রুততার সাথে শুরু হয়। রাজনৈতিক কিংবা অন্য কোনো বিবেচনা, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা না করে যথাযথভাবে আইন প্রয়োগ করা। এই জায়গাতেও আসলে আমরা খুব ভালো কোনো দৃষ্টান্ত দৃশ্যমান করতে পারছি না। নির্বাচনমুখী বাংলাদেশের এই সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। এনআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে সারা দেশে দোকান বন্ধ রেখেছে মুঠোফোন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ও মোতালে প্লাজা ঘুরে দেখা যায় স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সময় মার্কেটে গিয়ে ফিরে যান অনেকে। মোবাইল ব্যবসায়ীরা বলছেন এতে মূলত গ্রাহকই ভোগান্তির শিকার হচ্ছেন। এনআইআর ব্যবস্থা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এই পদ্ধতি চালুর উদ্যোগ নেয়। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল। শেষ হয়েছে বেশিরভাগ স্টল বরাদ্দের কাজ। তবে এ মেলা কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাইম কামাল। টুংটাং শব্দ আর আগুনের এই স্ফুলিঙ্গই বলে দিচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রস্তুত হচ্ছে স্টল। বরাবরের মতো এবারে মেলাও হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শেষ সময় নির্মাণ কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগররা। ব্যবসায়ীদের আশা, স্টল প্রস্তুত হলে প্রথম দিন থেকেই পুরোদমে বেচাকেনা শুরু হবে। আমাদের প্রায় 80% কাজ ডান, আর সর্বোচ্চ আমাদের কালকে বা সকালের মধ্যে উদ্বোধনের আগে আমরা হ্যান্ডওভার দিয়ে চলে যাব। বর্তমানে 70% কাজ, ডেকোরেশনের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু মাল ডিসপ্লে করব। যারা মিস্ত্রি আছে তারা করে দিয়ে গেছে, এদের এখন নিজেদের কাজ নিজেরা এসে ডিসপ্লে করতে হবে, গুছাইতে হবে। এতটুকু করলে আমাদের এখন সম্পূর্ণ হবার। টেক্সটাইল একটা আমরা অফার দিছি, সেটা হচ্ছে এক সেট 23 কিনলে হচ্ছে 550 টাকা, 3 সেট একসাথে কিনলে হচ্ছে 1400 টাকা। ইপিবির তথ্য বলছে এবছর ছোট বড় মিলিয়ে থাকছে 350-এরও বেশি স্টল ও প্যাভিলিয়ন। এসব স্টলে থাকবে ইলেকট্রনিক সামগ্রী, কারাগারে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য, 3 পিস সহ নানা পোশাক, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে এ মেলা ঘিরে যেন বিতর্কের শেষ নেই। নামে আন্তর্জাতিক হলেও এ মেলা সয়লাভ থাকে নিম্নমানের পণ্যে। যেসব পণ্য গুলিস্তানের ফুটপাত কিংবা রাজধানী চকবাজারে সহজেই মেলে, সেসব পণ্যের অধিকাংশই পাওয়া যায় এখানে, যা বিক্রিতে থাকে নানা অফারের ফাঁদও। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে হলে পণ্যের গুণগত মান হতে হবে আন্তর্জাতিক মানের, মানতে হবে বেশ কিছু শর্ত। পুরো কৌশলটাকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য হলে বাণিজ্যের বায়ার কারা, তারা কি বাংলাদেশে আসবে নাকি তারা তাদের কাছে আমাদের যেতে হবে, এটা ভেবে থাকা দরকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের
প্রতিযোগিতার সক্ষমতা আছে এরকম পণ্য যেগুলো, সেই পণ্যগুলোই নিয়ে যেতে হবে। মানে শত শত বাহারি পণ্য নিয়ে এখানে যে লাভ নাই। তৃতীয়ত B2Bর উপর মূল ফোকাস করতে হবে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের গুণগত মান ধরে রেখে নিশ্চিত করা হয় বিদেশি ক্রেতা ও বিক্রেতার অংশগ্রহণ, যার মাধ্যমে পাওয়া যায় নতুন নতুন পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে দেশীয় আমদানিকারকরা আমদানির পণ্য খুঁজতে বিদেশ না গিয়ে মেলার মাধ্যমে সেই সুযোগ লুপে নেন। রাজধানীর খোলা মাঠ থেকে নারায়ণগঞ্জের আধুনিক এই ভবন সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়েছে স্থান, তবে আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর লোকাল পণ্যে সয়লাভ হয় এই মেলা, তবে অন্তর্বর্তী সরকারের এই সংস্কারের মৌসুমে আন্তর্জাতিক হয়ে উঠবে আন্তর্জাতিক মেলা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নাইম কামাল, এখন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঠিক 15 বছরের মাথায় অবসরের ঘোষণা দিলেন ওসমান খাজা। চলমান অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলেই ব্যাগি গ্রিন তুলে রাখবেন তিনি। যে সিডনিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন, ঠিক সেখানেই সমাপ্তি টানবেন অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার। সিডনি টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানান খাজা। এই সময় তার পাশে ছিলেন স্ত্রী ও 2 কন্যা। তিনি জানান, গত 2 বছর ধরে বিভিন্ন সময় অবসরের কথা ভেবেছিলেন, এমনকি গত মৌসুমে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট শেষেও জাতীয় দলকে বিদায় বলতে চেয়েছিলেন এই ওপেনার। চলতি অ্যাশেজে পার্থ টেস্টে চোট পেয়েছিলেন খাজা, এরপর বাদ পড়েন ব্রিসবেন টেস্টে। অ্যাডিলেডেও শুরুর একাদশে ছিলেন না। স্টিভ স্মিথ অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে 50 করেন তিনি। মেলবোর্নে টেস্টে আবার ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়েন। শেষ পর্যন্ত সিডনিতেই অবসরের সিদ্ধান্ত নেন খাজা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।